মায়ের বাসায় দাওয়াত মানেই জম্পেশ খানাদানা। অনেক অনেক আইটেম একসাথে রান্না করা হবে আর অনেক অনেক পরিমাণে প্রায় ২০-৩০ জন মানুষের জন্য রান্না করা হবে। আর সেই রান্না করার জন্য আমরা চলে যাই আগের দিনই, মানে মা আমাকে আগের দিনই চলে যেতে বলে। আমি আমার পরিবার নিয়ে চলে যাই মায়ের বাসায়। আর আমার বোন তো ওখানে থাকে, সেই সঙ্গে আমার খালাতো ভাইয়ের বউ আছেন যিনি রান্না বান্নায় অনেক কিছুতে আমাদের সঙ্গে একসাথে থেকে হেল্প করেন। এই যেমন কিছুক্ষণ আগেই দেখলেন যে মুরগিগুলো কেটে উনি তার মধ্যে আদা, রসুন, হলুদ, মরিচ সবগুলো মাখিয়ে মেরিনেট করে রাখলেন। আর এইদিকে রান্নাবান্নার জন্য যে স্পেশাল গরম মশলা লাগবে সেটাও মা বানিয়ে ছেঁকে নিলেন। আর ওইদিকে আবার আমার খালাতো ভাইয়ের বউ বসে পড়লেন এক গাদা রসুন পরিষ্কার করে কেটে ছিলে ভেজে তারপর এগুলোকে এখন কুলায় নিয়ে আঁশগুলো ছাড়ানো হচ্ছে এবং এগুলোকে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হবে। আর এইদিকে মা সকাল সকালই কলিজা রান্না করতে বসিয়ে দিলেন। ছোট ছোট পিস করে কলিজাগুলো রান্না করে ফেললেন মা। এরকম অনেকগুলো আইটেম একসাথে রান্না করতে গেলে একটার পর একটা সব আইটেম একসাথে রান্না করাটা সম্ভব হয় না, তাই কিছু আইটেম আগে থেকে রেডি করে নিতে হয়। এই যেমন ডিমগুলো সেদ্ধ করে একটু আঁচড় কেটে রাখা হলো যাতে রান্না করার সময় মশলাগুলো ভালো মতো ডিমের গায়ে ঢুকে। আর তারপরে মুরগির মাংসগুলো যেগুলো মেরিনেট করা হয়েছিল সেগুলো ভেজে ফেলা হলো। চিংড়ি মাছ রান্না করা হবে, চিংড়ি মাছগুলোও হলুদ মরিচ মাখিয়ে ভেজে নেওয়া হয়েছে। এখন একে একে একটা একটা করে রান্না করে ফেলার পালা। এই এখন যেরকম চিংড়ি মাছের মালাইকারিটা করা হবে তার জন্য এতগুলো চিংড়ি মাছ দিয়ে প্রথমেই একটা বড় হাঁড়ির মধ্যে রান্না বসিয়ে দেওয়া হয়েছে, কারণ এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না। প্রথমে একটু পেঁয়াজ, রসুন, আদা বাটা এবং নারকেল বাটা, বাদাম বাটা দিয়ে মা বসিয়ে দিয়েছিল মশলা কষানোর জন্য। তারপর চিংড়ি দিয়ে দিল, সাথে একটু গাজর কুচিও দেয়। আর ওই দিকে আরেক চুলার মধ্যে গরুর মাংস বসিয়ে দেওয়া হলো। গরুর মাংস হতে যেহেতু সময় লাগবে তাই এটা আরেক চুলায় আগে ভাগেই বসিয়ে দেওয়া হয়েছে। একদিকে গরুর মাংস হচ্ছে আর আরেক চুলায় অল্প সময়ে হয়ে যাবে এমন রান্নাগুলো একটার পর একটা সেরে নেওয়া হচ্ছে। এই যেমন ডিম ভুনাটাও মোটামুটি হয়ে গিয়েছে। এটা আসলে ডিম ভুনা না, ডিমের কোরমা করা হয়েছিল। আমার মা আছে, আমার বোন, আমার খালাতো ভাইয়ের বউ, তিনজন মিলেই রান্নাবান্নার কাজগুলো করছিল। আমি ফাঁকে ফাঁকে তাদের সঙ্গে তাদেরকে হেল্পও করছি, আবার আমি ভিডিও রেকর্ডিংয়ের কাজটাও করছি। এই তিনজন মহিষী নারী তারা অনেক যত্ন করে সেদিনের দাওয়াতের আয়োজনের সব আইটেম রান্নাবান্না করছিল। ওইদিকে বাচ্চারাও কিন্তু আছে, বসে আছে, ওরা টিভি দেখছে, খেলছে, ওদেরকে আমি একটু একটু খাওয়াচ্ছি, এই রান্নাবান্নাগুলোর ভিডিও করছি। অনেকেই হয়তো এই ধরনের বেশি মানুষের রান্না বাবুর্চি দিয়ে করাতে পছন্দ করেন, কিন্তু আমার মা উনি এতই এক্সপার্ট এই ধরনের রান্নাবান্নায় বা এরকম আয়োজন করার যে উনি কখনোই বাবুর্চি ডেকে এনে রান্না করায় না। নিজের হাতে ঘরে ঘরোয়াভাবে সব কিছু রান্না করেন, সেটা ২০-৩০ জন হোক, ৪০-৫০ জন হোক, সবার জন্যই রান্না উনি ঘরেই করেন। এবং এটা প্রায় ২ দিন লাগে আমরা এই কাজগুলো করি। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে রোস্টটা বসানো হচ্ছে। রোস্ট বসানোর জন্য অনেকগুলো মশলা এখানে দেয় মা, স্পেশাল তার বানানো গরম মশলাটাও দিয়েছে, আদা রসুন বাটা দিয়েছে, বাদাম বাটার সঙ্গে কাঁচামরিচ, তারপর টমেটো সস এগুলো মিশিয়ে একটা পেস্ট বানিয়েছিল সেটা দিয়েছে। আর ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া এবং টক দই সব কিছু দিয়ে একসাথে মশলাটা ভালো মতো যখন কষে গিয়েছে তখন মুরগির আগে থেকে ভেজে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিয়েছে। এখানে প্রায় অনেকগুলো মানুষের জন্য রোস্ট বানানো হচ্ছে, প্রায় 30 জনের উপরে, মানে 40 পিসের বেশি হবে মুরগির পিস এখানে আছে। দেশি মুরগি তাই দেখতে একটু চিকন চিকন লাগছে। দেশি যে ছোট সাইজের মুরগিগুলো হয় ওটা দিয়েই মা রোস্ট করেন, ওটা দিয়ে খেতে ভালোই হয়। আর মায়ের ওই রোস্টটার একটা স্পেশালিটি হচ্ছে কাঁচামরিচ বাটা যেহেতু দিয়ে দেন এটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে, একটু ঝাল ঝাল হয়, তবে খেতে খুবই মজা হয়। মা কিছুক্ষণ আগে কিন্তু একটু দুধ দিয়ে দিয়েছিল, দুধ আগে থেকে জাল করা ছিল, সর পড়ে থাকা দুধটা দেয়াতে এই রোস্টের ক্রিমিনেসটা আরও বেড়ে যায়। এর সঙ্গে দিয়েছে ঘি, তারপরে উপর থেকে অনেকখানি পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন সব কিছু একসাথে ভালো মতো ভুনে নিচ্ছে মুরগির মাংসের সঙ্গে এবং বাকি মশলাগুলোর সঙ্গে। আরেক চুলায় মা এদিকে পোলাওটাও রান্না করে নিচ্ছে। মানুষ যেহেতু অনেক তাই এই পাতিলের মধ্যে যে রান্না করা হচ্ছে সেটাই আসলে একবারে না, এই অর্ধেক এখানে পোলাও রান্না করা হবে আর বাকি অর্ধেক রান্না হবে আরেকটা পাতিলের মধ্যে। তো এখানে কতটুকু চাল দিয়েছিল এই মুহূর্তে আমার আর এখন মনে নাই, তবে অনেকখানি দেয়া হয়েছে। দেখতে পাচ্ছেন প্রায় বড় 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 বাটিতে করে ৩-৪ বার আমি এখানে চাল দিলাম। তো আর পাতিলটাও অনেক সাইজে বড়, তো এত বড় পাতিলে এতগুলো চাল একসাথে রান্না করা আসলে অনেক বেশি অভিজ্ঞতা না থাকলে সম্ভব না, কারণ মা কখনো কোনো কিছু মেপে ঝেপে রান্না করেন না। এই যে লবণ, আদা, রসুন যাই দিলেন, তারপরে গরম মশলা গুঁড়া আর কিশমিশ দিয়ে দিলেন, সবই ওনার চোখের আন্দাজে। এখন পানিটা দিবেন এটাও দিবেন চোখের আন্দাজে। তো এইগুলো আসলে আমার পক্ষে সম্ভব না। আমি যে অল্প
কয়েকজন মানুষের রান্না করি সেটাও আমি একদম মেপে মেপে রান্না করি। আর ওনাদের এতটাই অভিজ্ঞতা হয়ে গিয়েছে যে ওনারা এখন মাপ ছাড়া আলাদা মতোই রান্না করতে পারেন। এই যেমন এই পরের আরেকটা কড়াইয়ের মধ্যেও বসিয়ে দিলেন, এটাও দেখতে ভিডিওতে দেখতে মনে হচ্ছে যে খুব বেশি বড় না, কিন্তু আসলে এইটাও একটা অনেক বড় কড়াই, মোটামুটি 5-6 জনের খাওয়া তো এখানে হয়েই যাবে। তো যাই হোক, আমাদের সব রান্না শেষ, পোলাওটাও হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে সব ধরনের প্লেট, বাটি, চামচ, গ্লাস সব কিছু শোকেস থেকে একে একে বের করে নেওয়া। এটা একটা কষ্টের পার্ট আমার মায়ের জন্য, কারণ প্রতিবার দাওয়াতে উনি ওনার শোকেস থেকে ওনার মনে হয় যে কলিজার টুকরাগুলোকে বের করে দেন, কারণ এইগুলো সব যত্ন করে একটা একটা করে উনি ওনার সংসারে সাজিয়েছেন, গুছিয়েছেন, জোগাড় করেছেন। এই সেই জিনিসগুলো প্রতিবার যখন বের করেন ওনার মনের মধ্যে একটা খচখচে ভাব থাকে যে কখন কোনটা ভেঙে যায়, কারণ এই সেট মেলানো জিনিসগুলো যদি একটাও নষ্ট হয়ে যায়, সেট নষ্ট হয়ে যায়, যার কারণে গৃহিণী যারা তারা এই ব্যাপারটা রিলেট করতে পারবেন যে কতটা কষ্ট লাগে কাচের জিনিস শোকেস থেকে বের করতে। যদিও আমার মধ্যে এই মায়াটা নাই, আমার জিনিসপত্র ভাঙছে, নষ্ট হচ্ছে, তারপরেও আমি আমার নর্মাল ব্যবহারের জিনিসও কাচেরই ব্যবহার করি, মাঝে মাঝে স্টিলের মধ্যেও করি। তো যাই হোক, এদিকে আমাদের আয়োজন করা শেষ, শরবত বানিয়েও ফেলেছিলাম, কারণ আমাদের আত্মীয় স্বজন যারা আসার কথা ছিল, আমার ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজন, তারা সবাই চলে আসছেন। ওরা আবার ডালাই করে 2টা মাছ নিয়ে আসছেন, এরকম করে বউ জামাই বানিয়ে। আর এই যে আমাদের ভাইয়ের বউ, উনি হচ্ছে গিয়ে ওনার যে মেহমানগুলো আসলেন তাদেরকে শরবত সার্ভ করার জন্য নিয়ে যাচ্ছিলেন, কিন্তু উঠাতে পারলেন না, তাই আমার ভাইকে দিয়ে দিলেন যে তুমি নিয়ে যাও। আর এইদিকে ড্রয়িং রুমে তারা বসে গল্প করছেন, আর আমরা খাবারগুলো সব টেবিলে একে একে করে সার্ভ করে দিলাম। যাই একটু অল্প স্বল্প আয়োজন আমরা করেছি, নিজের হাতে করার চেষ্টা করেছি ঘরোয়াভাবে, কারণ অনেক সময় বাবুর্চি দিয়ে রান্না করালে সেটা খাওয়ার পর খুব একটা তৃপ্তি পাওয়া যায় না, নিজের মানে সেরকম আন্তরিকতা প্রকাশ পায় না, আমার কাছে যেটা মনে হয়। যাই হোক, এরপর মেহমানরা যে দই মিষ্টি নিয়ে এসেছিলেন খাওয়া দাওয়া করার পর, সেগুলোও টেবিলে সার্ভ করে দিলাম। তো এই তো এভাবেই আমাদের আসলে একটা দাওয়াতের দিন শেষ হলো, মায়ের বাসায় দাওয়াত খাওয়া শেষ হলো। খাওয়া দাওয়া শেষ করে আমরাও আবার আমার বাসায় চলে এসেছিলাম। তো আজকে এই ছিল আমার ব্লগে। আল্লাহ হাফেজ।